যে আমাদের কথক এই যে তার জীবনের একটা এক্সপিরিয়েন্স, একটা অভিজ্ঞতার কথা জানাচ্ছেন, সেটা রিসেন্ট টাইমস, সেটাকে তুলনা করা হয়েছে কিসের সঙ্গে? ফ্লুট বাঁশির সঙ্গে, ড্রামের সঙ্গে, নাকি ওয়াইল্ড বিস্টের সঙ্গে। যে তিনি আমাকে বললেন যে এইভাবে একা একা তিনি কতদিন ধরে, 3 বছর ধরে এইভাবে তিনি একা একা গাছ লাগিয়ে চলেছেন। কি পেশেন্স ভাবো, যেখানে আমরা একটা ফুল গাছ হয়তো কেউ লাগাই না। হ্যালো 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 সব চ্যাম্পসরা, কেমন আছো তোমরা? তাহলে অনেক কিন্তু আমরা শুরু করেছিলাম দেরিতে, কিন্তু দেরিতে শুরু করলেও আমরা কিন্তু চলে এসেছি একদম প্রায় শেষের দিকে বা মাঝামাঝি দিকে, আর অল্পই কিন্তু বাকি রয়ে গেছে আমাদের টেক্সটের, তাই তো? তো আমাদের আজকে যে টপিকটা, সেটা কিন্তু একটা নতুন টপিক, কারণ আগের দিনের যে টপিকটা ছিল সেটা আমাদের আগের ক্লাসেই শেষ হয়ে গেছে। আর আজকে আমরা কি পড়তে চলেছি? আজকে আমরা পড়তে চলেছি দ্য ম্যান হু প্লান্টেড ট্রিজ। একজন মানুষ যে গাছ লাগিয়েছিল। কিন্তু শুরু তো আমরা করবই, কিন্তু ক্লাস শুরু করার আগে আমি তোমাদের সকলকে আমাদের PW বাংলার এই অ্যামেজিং প্ল্যাটফর্মে ওয়েলকাম জানাই। আর তোমাদের অনেক রকম কোয়েরিজ কমেন্ট বক্সে আমরা দেখতে পাই, এবং সেখানের সেই উত্তরগুলো সবাইকে তো তখন দেওয়া পসিবল হয় না। তাই তোমাদের যে প্রশ্নগুলো সব থেকে বেশি থাকে তার সলিউশন আজকে প্রথমেই ক্লাসের শুরুতে তোমাদেরকে দিয়ে দেব। আমরা এটা পড়বো, কিন্তু তার আগে তোমাদেরকে তোমাদের কোয়েরিজ গুলোর উত্তর দিয়ে দিই। যে তোমরা ভাবছো, বলো যে ম্যাম কোথা থেকে নোটসটা পাবো, কোথা থেকে প্র্যাকটিস শিট পাবো, কোথা থেকে কি পাবো, এগুলো থাকে তোমাদের প্রশ্ন, কি তাই তো থাকে? তো দেখো, তোমরা প্রথমে কি করবে, যে তোমরা প্রথমে আমাদের PW অ্যাপটা ডাউনলোড করবে প্লে স্টোর থেকে, এবং সেটা ডাউনলোড করলেই কিন্তু হয়ে যাবে না, কারণ এত এত ব্যাচেস রয়েছে, এত এত ক্লাসেস রয়েছে, সেগুলো সব দেখার জন্য আগে তোমাকে যেটা করতে হবে, সাইন ইন করতে হবে। কি করতে হবে? সাইন ইন করবে মোবাইল নাম্বার দিয়ে। এইবার তোমার তো মোবাইল নেই, বাবা বা মার মোবাইল নাম্বার দিয়ে সাইন ইন করবে। সেখানে চলে আসবে কি, একটা ওটিপি। কি চলে আসবে? ওটিপি। সেই নাম্বারটা তারপর পুট করবে। এবার পুট করা হয়ে গেল, তারপর তুমি সার্চ অপশানে যাবে। সেই সার্চ অপশানে গিয়ে তুমি আমাদের পুরো যে একদম স্পেলিং একদম দেখে দেখে প্রপার ওয়েতে সার্চ করবে। কেমন? মানে কোনো যেন স্পেলিং মিস্টেক না হয়। এরপরে প্রপার ওয়েতে সার্চ করলে ব্যাচটা তোমাদের কাছে ভিজিবল হয়ে যাবে। এইবার ব্যাচ ভিজিবল হয়ে গেলেই সেখানে তোমরা প্রত্যেক সাবজেক্ট দেখতে পারবে, হিস্ট্রি, জিওগ্রাফি, ইংলিশ, বেঙ্গলি অ্যান্ড আদার্স। সেই সাবজেক্টের ওপর ক্লিক করবে, তার পাশে তোমরা দেখতে পাবে ওখানে কি রয়েছে, নোটস রয়েছে, প্র্যাকটিস শিট লেখা রয়েছে। তো নোটসে গেলে আজকে এখানে তোমাদের যেটা আমি পড়াবো, যা কোশ্চেন আনসার করাবো, বা যা মানে যদি কিছু একটা গাছপালাও এঁকে থাকে, সেটাও তোমার কাছে চলে আসবে। আর থাকবে কি, চ্যাপ্টার শেষ হওয়ার পরে তোমাদের জন্য থাকে কি, প্র্যাকটিস শিট, রাইট? তো প্র্যাকটিস শিটও কিন্তু তোমরা পেয়ে যাবে। তো এই স্টেপগুলো ফলো করবে, এবং সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, এটা কমপ্লিটলি ফ্রি 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 ফ্রি। কি ভালো করে হাইলাইট করো, এটা কিন্তু একদমই ফ্রি ফ্রি ফ্রি। এর জন্য কোনো রকম কোনো খরচা তোমাকে করতে হবে না, জাস্ট তোমার হয়তো একটু ইন্টারনেট ইউজ হবে, তাছাড়া আর কিছুই নয়। ওকে, তাহলে এটা ছিল তোমাদের সবার অনেক অনেক প্রশ্ন। তো এটা আমরা জেনে নিলাম। এইবার চলে আসব আমরা আমাদের আজকের পড়াশোনাতে। তো আজকে আমরা পড়তে চলেছি দ্য ম্যান হু প্লান্টেড ট্রিজ। দ্য ম্যান, একজন মানুষ যে গাছ লাগিয়েছিল। তাহলে এটা কেমন একটা নাম তোমার মনে হতে পারে, কিন্তু আমরা যখন এই স্টোরিটা ধীরে ধীরে পড়বো, আমরা কিন্তু অবাক হব। আমরা বুঝতে পারবো যে এরকম একটা নাম আদতে কেন হয়েছে। তো চলো দেখে নিই আজকে আমাদের টপিকস টু বি কভার্ডে কি রয়েছে। আজকে আমরা জানবো দ্য ম্যান হু প্লান্টেড ট্রিজ টেক্সটটা পড়বো, আর এখান থেকে কিছু এক্সারসাইজও করে নেব, আর এই পড়তে পড়তে ইম্পর্টেন্ট ওয়ার্ড মিনিং গুলোও কিন্তু আমরা জেনে নেব।
এইবার প্রথমেই দেখো কি রয়েছে, প্রথমেই রয়েছে আমাদের অল অ্যাবাউট দ্য অথর। আমরা প্রথমেই আমাদের অথর সম্পর্কে জেনে নেব। আমাদের অথরের নাম কি? জাজিয়ানো। কেমন? ইনি হলেন আমাদের অথর এবং তার যে নোটেবল ওয়ার্কস এর মধ্যে কি রয়েছে? সেকেন্ড হারভেস্ট রয়েছে, টু রিডার্স অফ দ্য স্টর্ম রয়েছে, এগুলো তার ফেমাস ওয়ার্কস এর মধ্যে পড়ছে। বাট এগুলো তোমরা জানো অলরেডি, তোমরা আমার সঙ্গে পরিচিত যে এগুলো কিন্তু তোমাদের নোটেবল ওয়ার্কস কি বলো এইরকম প্রশ্ন তোমার জন্য আসবে না। তোমাকে যেটা জেনে রাখতে হবে সেটা হচ্ছে আমাদের অথরের নামটা একদম সুন্দরভাবে কিন্তু তোমাকে উইথ কারেক্ট স্পেলিং মনে রাখতে হবে এবং লিখে কিন্তু প্র্যাকটিসও করতে হবে। এবং তার ন্যাশনালিটি কি? তিনি কিন্তু একজন ফ্রেঞ্চ রাইটার, অর্থাৎ ফ্রেঞ্চে তিনি কিন্তু লিখতেন এবং তার এই লেখাটা কিন্তু ইংলিশে অ্যাকচুয়ালি ট্রান্সলেট করা হয়েছে। তার বার্থ কবে হয়? 1895 এর 30 মার্চে এবং তার ডেথ হয় 1970 অক্টোবর 8-এ। তাহলে এই যে পুরো একটা স্লাইড তোমরা দেখতে পাচ্ছ, তাহলে এখান থেকে কি পড়তে হবে বলো? এখান থেকে তোমাকে পড়তে হবে অথরের নাম, ব্যাস এইটুকুই, শুধু উইথ কারেক্ট স্পেলিং, আর কিচ্ছু তোমাকে এখান থেকে পড়তে হবে না। ওকে, চলো এইবার তাহলে আমরা চলে আসব আমাদের ইউনিট 1-এ। একদম শুরুতেই চলে আসব এবং একদম শুরুতেই আমরা কি জানবো? About 40 years ago, প্রায় 40 বছর আগে। অ্যাগো মানে কি? অ্যাগো মানে হচ্ছে আগে, AGO, অ্যাগো মানে আগে। প্রায় 40 বছর আগে I went on a long hike, আমি একটা দীর্ঘ যাত্রায় গেছিলাম। এবার হাইক, এই দীর্ঘ যাত্রাটা কেমন? মানে পায়ে হেঁটে বহু দূর পায়ে হেঁটে যাচ্ছি অ্যান্ড সো অন। তাহলে এখানে হাইক মানে কি? এই যে পায়ে হেঁটে অনেক দূরের যে যাত্রা করা সেটা বোঝাচ্ছে। তাহলে আমি প্রায় 40 বছর আগে, তাহলে আমাদের অথর কি করছে? স্মৃতি রোমন্থন করছে, মানে পুরনো দিনের কথায় ফিরে যাচ্ছেন এবং তিনি আমাদেরকে জানাচ্ছেন যে প্রায় 40 বছর আগে আমি কি করেছিলাম? আমি একটা দীর্ঘ পায়ে হেঁটে একটা যাত্রা করেছিলাম। থ্রু হিলস, কোথার মধ্যে দিয়ে আমি হেঁটে গেছিলাম? পাহাড়ের মধ্যে দিয়ে হেঁটে গেছিলাম। অ্যাবসলিউটলি মানে সম্পূর্ণ, অ্যাবসলিউটলি আননোন, একদম সম্পূর্ণ অজানা। টু টুরিস্ট, কাদের কাছে সম্পূর্ণভাবে অজানা? যারা টুরিস্ট হয়, যারা এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরছে, ভ্রমণ করছে, তারাই টুরিস্ট, রাইট? আমরা সবাই ট্যুরে যেতে ভালোবাসি, তুমিও নিশ্চয়ই ট্যুরে যেতে ভালোবাসো। যে দেখবে যে অনেক, যখন আমরা শুনি, যদি আমি শর্ট ট্রিপের কথাই বলি, স্কুল থেকে মনে করো এডুকেশনাল এক্সকারশনে নিয়ে যাচ্ছে, সেখানেও তোমার যেতে ভালো লাগে। বা মনে করো তোমাদের এলাকা থেকে একটা বাস ছাড়ছে, দীঘা যাচ্ছে, পুরী যাচ্ছে বা দার্জিলিং যাচ্ছে, তাহলে এই টাইমেগুলো কি তোমার মনে খুব এক্সাইটেড হয়ে ওঠে? ট্যুরে যাব, যেতে হবে, তাই না? বা পিকনিক করার জন্য অনেক দূর থেকে দূরে আমরা যাই। তাহলে এই জিনিসগুলো তোমরা নিশ্চয়ই ভালোবাসো এবং আমিও ভালোবাসি। তো এখানে আমাদের অথর জানাচ্ছেন যে তিনি প্রায় 40 বছর আগে পায়ে হেঁটে দীর্ঘ যাত্রায় গেছিলেন। কোথার মধ্যে দিয়ে? পাহাড়ের মধ্যে দিয়ে। এবং সেই জায়গাটা ছিল টুরিস্টদের কাছে সম্পূর্ণভাবে, অ্যাবসলিউটলি সম্পূর্ণভাবে আননোন। তাহলে অ্যাবসলিউটলি মানে এটা লিখে দিই, অ্যাবসলিউটলি সম্পূর্ণভাবে আননোন, অজানা। ইন দ্যাট ভেরি ওল্ড রিজিয়ন, তাহলে আমি যে জায়গাটায় গেছিলাম সেই খুব পুরনো অঞ্চলে, ওল্ড, ভেরি ওল্ড রিজিয়ন, রিজিয়ন মানে হচ্ছে অঞ্চল, where the Alps penetrate,
পেনিট্রেট মানে প্রবেশ করছে, পেনিট্রেট ইনটু প্রভেস। তাহলে এখানে আমরা কি জানতে পাচ্ছি যে তিনি যে জায়গাটায় গেছেন সেই জায়গাটা হচ্ছে অনেক পুরনো একটা অঞ্চল, যেখানে অ্যালপস গুলো কি করেছে, বা আমরা যদি বাংলায় বলি আলপস গুলো কি করেছে, প্রভেসের মধ্যে গভীরভাবে প্রবেশ করেছে। তাহলে এখান থেকে ইম্পর্টেন্ট মিনিংটা তোমাদেরকে লিখে দিই। রিজিয়ন মানে হচ্ছে অঞ্চল, পেনিট্রেট মানে প্রবেশ করা, প্রবেশ করা। ইট কনসিস্টেড, এবং এখানে কি ছিল, এই জায়গাটায় কি ছিল, ব্যারেন অ্যান্ড মোনোটোনাস ল্যান্ডস। এই জায়গাটা ব্যারেন ছিল, মানে ফাঁকা অনুর্বর জায়গা। মানে এই যে পাহাড়ের মধ্যে দিয়ে তিনি দীর্ঘ যাত্রা করেছেন, যে জায়গাটা যাচ্ছে সেটা কিন্তু খুব সিনিক বিউটি নেই, যা কি সুন্দর দৃশ্য, ওয়াও। সেখানে কি হয়, আমরা বেশিরভাগ সময় টুরিস্ট প্লেসে কি দেখি, যে অনেক মানুষ থাকে, অনেক মানুষ জড়ো হয়, তাই না, ভিড় থাকে। কিন্তু তিনি যে জায়গাটায় গেছেন সেই জায়গাটা কিন্তু কি ব্যারেন, মানে ফাঁকা এবং অনুর্বর, এবং মোনোটোনাস মানে আমরা বুঝি যে একঘেয়ে। এখানে কি বোঝাচ্ছে, মানে সেই জায়গার মধ্যে কোনো বৈচিত্র্য নেই, মানে খুব সুন্দর ওয়াও এরকম কোনো কিন্তু ব্যাপার নেই, মানে একদম একঘেয়ে ব্যাপার, যে সেরকম নাথিং ইন্টারেস্টিং। নাথিং গ্রিউ দেয়ার এক্সেপ্ট ওয়াইল্ড ল্যাভেন্ডার, সেই জায়গায় ওয়াইল্ড ল্যাভেন্ডার, বুনো ল্যাভেন্ডার ছাড়া আর কিছু কিন্তু হয় না। তাহলে এখানে তোমাদের মানে এখানে যে ছবিটা দেওয়া হয়েছে সেটা দেখতে খুব সুন্দর লাগলেও আদতে কিন্তু এরকম কিন্তু ব্যাপারটা কিন্তু নয়, কেমন? তো চলো তাহলে কঠিন ওয়ার্ডগুলো আরো একটু লিখে দিই এখানে, তাই তো, না হলে আমার সমস্ত ছোট ছোট চ্যাম্পসদের প্রবলেম হয়ে যাবে। ওকে, তাহলে এখন কি লিখে দেব, ব্যারেন এই সাইডে লিখে দিচ্ছি। তাহলে আজকে কিন্তু একদম প্রথম পাতা থেকেই আমাদের কিন্তু অনেক 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 প্রশ্ন রয়েছে, মানে ওয়ার্ড রয়েছে যে ওয়ার্ডগুলো একটু কঠিন। তাহলে ব্যারেন মানে ফাঁকা, অনুর্বর। মোনোটোনাস, মোনোটোনাস মানে এখানে বোঝাচ্ছে বৈচিত্র্যহীন, বৈচিত্র্যহীন। সেখানে ওয়াইল্ড ল্যাভেন্ডার ছাড়া আর কিছুই হচ্ছে না, এরকম একটা জায়গার মধ্যে দিয়ে কিন্তু আমাদের ন্যারেটর কি করছে, যাত্রা করছে। এরপরে কি বলছেন, আই ওয়াজ ক্রসিং দিস কান্ট্রি, তো আমি যাত্রা করছিলাম, তো আমি এটা ক্রস করছিলাম। ইটস ওয়াইডেস্ট পার্ট, আমি এই কান্ট্রিটাকে কি ক্রস করছিলাম এর সব থেকে ওয়াইড, সব থেকে বিস্তৃত যে অঞ্চল তার উপর দিয়ে আমরা কিন্তু ক্রস করছিলাম। দেখো একটা জায়গার সমস্ত জায়গা কিন্তু সমান হয় না, মানে এই দিকটা যদি এতটা লম্বা হয় অন্য দিকটা এতটা হতে পারে, রাইট, বা কোথাও সরু হতে পারে। তাহলে আমাদের ন্যারেটর যেখান দিয়ে ক্রস করছেন সেটা সব থেকে ওয়াইডেস্ট মানে সেটা বিস্তৃত, ওয়াইডেস্ট মানে বিস্তৃত। And after walking for 3 days, এইরকম ভাবে 3 দিন হাঁটার পরে I found myself মানে নিজেকে, আমি নিজেকে খুঁজে পেলাম in the most complete desolation। তাহলে আমরা জানছি যে আমাদের ন্যারেটর কি করছে, হাঁটছেন, তিনি হেঁটে একটা জায়গার মধ্যে দিয়ে যাচ্ছেন, হাইকে যাচ্ছেন বেসিক্যালি। তো তিনি যে জায়গার উপর দিয়ে যাচ্ছেন সেটা কিন্তু খুব একটা ইন্টারেস্টিং জায়গা নয়, সেটা ব্যারেন, মোনোটোনাস, এবং এইভাবে তিনি ওই জায়গার উপর ওয়াইডেস্ট পার্ট, বিস্তৃত জায়গার উপর দিয়ে এইভাবে যে তিনি চলেছেন 3 দিন হাঁটার পর তিনি নিজে কোথায় চলে এলেন,
তিনি চলে এলেন একদম কমপ্লিট কি ডেজোলেশন, মানে একাকিত্ব, মানে যেখানে তিনি ছাড়া আর কেউ নেই, আশেপাশে কিচ্ছু নেই। তাহলে ডেজোলেশন মানে একদম একাকিত্ব, একদম নির্জন জায়গায় কিন্তু তিনি চলে এলেন। I was camped next to an abandoned village. এই abandoned মানে হচ্ছে পরিত্যক্ত, মানে যে জায়গায় আগে লোকজন থাকতো বাট এখন সেখানে থাকে না, তাহলে সেটা কি পরিত্যক্ত বা abandoned। তাহলে abandoned মানে লিখে দিলাম পরিত্যক্ত। desolation একাকিত্ব বা নির্জন। তাহলে আমি কি করলাম, আই ওয়াজ ক্যাম্পড, ক্যাম্প মানে কি তাঁবু ফেলা, ঠিক আছে। আই ওয়াজ ক্যাম্পড নেক্সট টু অ্যান অ্যাবান্ডন্ড ভিলেজ, একটা অ্যাবান্ডন্ড একটা পরিত্যক্ত ভিলেজ মানে যে গ্রামে আগে লোকজন থাকতো বাট এখন নেই, সেই রকম একটা গ্রামের পাশে আমি কি করলাম, তাঁবু ফেললাম, ক্যাম্প করলাম। I had used the last of my water the day before. এই দেখো চিন্তার কারণ। তাহলে আমাদের ন্যারেটার হাঁটছে, হাঁটতে 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 টানা 3 দিন ধরে হাঁটছেন। এইবার হাঁটতে হাঁটতে তিনি এমন একটা জায়গায় চলে আসছেন যে যেখানে কিন্তু কেউ নেই, কিছু নেই, একদম ব্যারেন। তাহলে এইবার তার কাছে তিনি যখন এই যাত্রায় বেরিয়েছিলেন, জল নিয়ে বেরিয়েছিলেন, এইবার যতটুকু জল নিয়ে বেরিয়েছিলেন সেটা কিন্তু কবে শেষ হয়ে গেছে, দ্য ডে বিফোর, অর্থাৎ আগের দিনই ততটা জল শেষ হয়ে গেছে, মানে এতক্ষণ ধরে যতটা জল ছিল সেটা তার অলরেডি শেষ হয়ে গেছে গতকাল। অ্যান্ড আই নিডেড টু ফাইন্ড মোর, এইবার তার কি জল দরকার, তাহলে এই ব্যারেন জায়গায় তাকে জল খুঁজতে হবে, জল খুঁজে বের করে জল সংগ্রহ করতে হবে, তা না হলে সে খাবে কি, সে বাঁচবে কি করে। আমরা সবাই জানি যে জলই জীবন, জল না খেলে কি করে আমরা থাকবো, রাইট। These ruined houses, ruined মানে হচ্ছে ধ্বংসপ্রাপ্ত, এটা কোথায় লিখে দিই, কোথায় লিখে দিই, এখানে লিখে দিই, RUINED, ruined মানে হচ্ছে ধ্বংসপ্রাপ্ত। These ruined houses of the village made me think that there must at one time have been a spring or well there. এইবার তিনি কি বলছেন, তিনি বলছে এই যে ধ্বংসপ্রাপ্ত বাড়িঘর রয়েছে, কি বাড়িঘর রয়েছে, এক সময় আমি বললাম কি যে পরিত্যক্ত এটা ভিলেজ, মানে এক সময় এই গ্রামে লোকজন থাকতো কিন্তু এখন থাকে না। তাহলে এইটা হঠাৎ তার কি মনে হলো যে সেখানে এখন যে এই যে ধ্বংসপ্রাপ্ত বাড়িঘর দেখছে, যেখানে কেউ নেই ঠিকই, বাট এটা দেখে তার মনে হলো যে আচ্ছা দেয়ার মাস্ট, নিশ্চয়ই নিশ্চয়ই অ্যাট ওয়ান টাইম, কখনো এখানে কোনো ঝর্ণা বা কুয়ো ছিল। তাহলে এখানে আগে লোকের বসতি ছিল, তার মানে কি তারা তো জল পান করতো, তাহলে কোথা থেকে তো তারা জলটা সংগ্রহ করতো। তাহলে তিনি কি বলছেন, নিশ্চয়ই এখানে কোনো ঝর্ণা বা কুয়ো তো আছেই। There was indeed a spring, এবং সত্যি করেই একটা ঝর্ণা ছিল, বাট ইট ওয়াজ ড্রাই, কিন্তু এটা কি ছিল, শুকনো, অর্থাৎ এটাতে কোনো জল ছিল না। তাহলে সে মনে মনে কি ভাবলো বা তার মাথায় এলো, আচ্ছা বাড়িঘর যখন রয়েছে তখন নিশ্চয়ই নিশ্চয়ই এখানে কোনো জলের সন্ধানও পাওয়া যাবে, কোনো ঝর্ণা বা কুয়ো। বাট আলটিমেটলি সে কিন্তু সত্যিকারেই একটা ঝর্ণা পেলেও, বাট সেটা কিন্তু ড্রাই, সেটা শুকনো, জল নেই। অল লাইফ হ্যাড ডিসঅ্যাপিয়ার্ড, এইবার বলছে যেন জীবনটা যেন এক মুহূর্তে অদৃশ্য হয়ে গেল। এই জীবন এক মুহূর্তে অদৃশ্য হয়ে গেল মানে কি, মানে ভ্যানিশ হয়ে গেল, জীবন অদৃশ্য হয়ে যাচ্ছে না, আমরা উড়ে চলে যাচ্ছি না, সে উড়ে হাওয়া হয়ে যায়নি। মানে এই যে একটা আশা যে জল, মানে জল শেষ হয়ে গেছে, তুমি জাস্ট একটু কল্পনা করো যে তুমি কোথাও বেরিয়েছো, তোমার কাছে যে জল ছিল শেষ হয়ে গেছে, এবার তুমি এমন একটা জায়গায় চলে এসেছো, আমরা কি ভাবি যে জল শেষ হয়ে গেলে আমরা আবার জল ভরে নেব, এইবার এমন একটা জায়গায় চলে এসেছে যেখানে চারপাশে কোনো মানুষজন, বাড়ি ঘর, দোকানপাট কিচ্ছু নেই,
তার জল শেষ হয়ে গেছে আগের দিন, এইবার সে জল খুঁজতে হবে তাকে। এবার জল যখন সে খুঁজছে তখন তার মাথায় আচ্ছা লোকজন এখানে কখনো ছিল, মানে ঠিক জলের একটা সন্ধান পাওয়া যাবে। বাট আলটিমেটলি যখন পেলো আর দেখলো যে সেখানে জল নেই, তখন সে কি বুঝলো যে আর তাহলে কিভাবে বেঁচে থাকবো, তাহলে বেঁচে থাকার আশাটাই কিন্তু চলে গেল। ইট ওয়াজ আ বিউটিফুল জুন ডে। এইবার এই দিনটা কেমন ছিল, কোন মাস ছিল, এটা ছিল একটা জুন ডে উইথ প্লেন্টি অফ সান, প্রচুর পরিমাণে সূর্যের আলো ছিল। অর্থাৎ দেখো, একদিকে জল নেই, আরেক দিকে জুন মাসে সূর্যের তাপ, যেটা বলছে প্লেন্টি অফ সান, মানে অনেকগুলো সূর্য নয়, মানে সূর্যের আলোটা খুব তীব্র, ঠিক আছে, সূর্যের আলোটা খুব তীব্র। বাট ওয়ান দিস শেল্টারলেস ল্যান্ড, শেল্টারলেস মানে আশ্রয়হীন, শেল্টার মানে আশ্রয়, লেস মানে হীন, অর্থাৎ এখানে তো কেউ নেই, কেউ তো থাকছে না। But on these shelterless lands high up in the sky, আকাশের উপরে the wind, বাতাস, whistled মানে কি, যে একটা আওয়াজ, whistle দেখবে তোমরা আওয়াজ করো, শীষ দেওয়া যাকে আমরা বলি, whistled continually, ক্রমাগত। তাহলে যেখানে দেখবে বাড়ি ঘর গাছপালা অনেক আছে, সেখানে কিন্তু বাতাসের যে আমরা বলি শনশন শনশন আওয়াজ, সেটা কিন্তু অতটা বোঝা যায় না। বাট কি হয়, যদি কোনো ফাঁকা জায়গা, তাহলে সেখানে কিন্তু বাতাসের আওয়াজটা কিন্তু বেশি অনুভূত হয়, রাইট? যেমন ভাবে দেখবে রাতের বেলা আমরা দূরের আওয়াজও শুনতে পাই, বাট দিনের বেলায় কিন্তু এত শোরগোল আওয়াজ থাকে, সেখানে কিন্তু আমরা শুনতে পাই না। ট্রেনের আওয়াজ দেখবে রাতের বেলার দিকে কিন্তু আমরা শুনতে পাই, যদি তোমাদের বাড়ির কাছাকাছি মোটামুটি স্টেশন থেকে থাকে, বাট সেই আওয়াজই কিন্তু দিনের বেলায় কিন্তু শোনা যায় না। তাহলে তিনি কি বলছেন এইবার, এটা ছিল জুনের একটা ডে, প্রচুর কিন্তু সূর্যের কিরণ ছিল, এবং এই যে শেল্টারলেস, যেখানে কেউ নেই, এইরকম জায়গায় বাতাসটা উঁচুতে কিরকম ভাবে যেন শীষ দিচ্ছে, হুইসেলড এরকম আওয়াজ করছে ক্রমাগত ভাবে, কন্টিনিউয়ালি মানে ক্রমাগত ভাবে। Its sound was like that of a wild beast. এই wild মানে কি, বন্য, beast মানে কি, পশু। beast মানে পশু। এইবার কি বলা হচ্ছে, ইট সাউন্ড ওয়াজ লাইক দ্যাট অফ এ ওয়াইল্ড বিস্ট। এটার আওয়াজ ছিল কিরকম, এই বাতাসের, আমি বললাম যে ফাঁকা জায়গা হলে আওয়াজটা বেশি শোনা যায়, যেন একটা বন্য পশুর আওয়াজ। সে কি ডিস্টার্ব ডিউরিং দ্য মিল, যে কিনা যে খাবারের সময়, তার খাবারের কোনো বন্য পশু সে যখন খাচ্ছে, সেই টাইমে যদি কেউ তাকে ডিস্টার্ব করে, তাহলে সে যেরকম গর্জন করে, ঠিক সেই রকম আওয়াজ হচ্ছে উইন্ডের। তাহলে একটা পশু, বন্য পশু, তার খাবার টাইমে তাকে যদি কেউ ডিস্টার্ব করে, তখন সে যেরকম আওয়াজ করে, তাহলে এই বাতাসের আওয়াজও হচ্ছে সেরকম। I had to move my camp. এইবার সে কি বলছে, আমাকে এই জায়গার থেকে আমার ক্যাম্প সরাতে হবে। কেন সরাতে হবে, এখানে তো কিছু নেই, না জল পাওয়া যাচ্ছে, না কোনো মানুষজন আছে, তাহলে এই জায়গায় থাকলে তো সে মরে যাবে, তাহলে তাকে এই জায়গার থেকে সরতে হবে। After 5 hours of walking, 5 ঘন্টা হাঁটার পরে, জাস্ট ইম্যাজিন যে জল শেষ হয়ে গেছে আগের দিন, তারপর থেকে কোনো জল খায়নি, এইরকম একটা ল্যান্ডে যেখানে চারপাশে কিছু নেই, তারপরও তিনি কিন্তু 5 ঘন্টা হাঁটলেন। সেই 5 ঘন্টা হাঁটার পরে I still had not found water. তাহলে এত কিছু, এই 5 ঘন্টা হাঁটার পরেও আমি কোনো জল পেলাম না। And nothing gave me hope finding any. এবং জল তো পেলাম না, বা জল পাওয়ার কোনো রকম আশাও পেলাম না। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, এইটুকুর মধ্যে আমরা কি পড়লাম, আমরা পড়ছি আমাদের কথকের থ্রুতে জানতে পারছি যে কথক বেরিয়েছেন কি দীর্ঘ হেঁটে যাত্রায়, হেঁটে হেঁটে যাচ্ছেন। তিনি হাঁটতে হাঁটতে এমন একটা জায়গায়, একটা ব্যারেন ল্যান্ডে চলে এসেছেন, একটা মনোটোনাস ল্যান্ডে চলে এসেছেন, যেখানে কিছুই নেই এবং তার জল শেষ হয়ে গেছে, তাকে এবার জল খুঁজতে হবে। তিনি তার পরের দিন 5 ঘন্টা ক্রমাগত হাঁটলেন,
কোনো জল কিন্তু পেলেন না, এবং জল পেতে পারি না, আরেকটু গেলে জল পেতে পারি, এইরকম কোনো আশাও কিন্তু পেলেন না। এইবার আমরা এখান থেকে একটু এক্সারসাইজ করে নিই, তারপর বাকি পোর্শনে আমরা আসব। দ্য ন্যারেটর ওয়াজ স্পিকিং অফ হিজ এক্সপিরিয়েন্স, যে আমাদের কথক এই যে তার জীবনের একটা এক্সপিরিয়েন্স, একটা অভিজ্ঞতার কথা জানাচ্ছেন, সেটা রিসেন্ট টাইমস, সেটাই কিছুদিনের মধ্যে ঘটেছে, এরকম কোনো ঘটনার কথা বলছেন। অ্যাবাউট 40 ইয়ার্স অ্যাগো, 40 বছর আগে ঘটে গেছে সেই ইনসিডেন্টের কথা বলছে, নাকি 40 ইয়ার্স ইনটু দ্য ফিউচার, মানে ভবিষ্যতে 40 বছরের কথা বলছেন। তাহলে অবভিয়াসলি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অ্যাবাউট 40 ইয়ার্স অ্যাগো। আর ভবিষ্যতে কি হবে তা তো কেউ জানে না, তাই না? এটা তো একেবারেই হবে না, এটাও হবে না। নেক্সট প্রশ্ন দেখি কি আছে। যে জায়গাটায় তিনি এসেছেন, দ্য ল্যান্ড কুড প্রডিউস অনলি, সেই জায়গাটায় কি হয়, মানে সেখানে কি ফসল তো না, সেখানে কি উৎপন্ন হচ্ছে? প্লান্টস অফ অল টাইপ, সমস্ত ধরনের প্লান্টস, নাকি ওয়াইল্ড ল্যাভেন্ডার, বন্য ল্যাভেন্ডার, নাকি ওক ট্রিজ? তাহলে আমরা যেটুকু পড়েছি সেটুকুই জানতে পেরেছি কি সেখানে শুধুমাত্র ওয়াইল্ড ল্যাভেন্ডার্স কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ অপশন বি হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। The village where he was camped was inhabited by, যে গ্রামটায় তিনি তাঁবু পাতলেন, ক্যাম্প করলেন, সেই জায়গাটায় কারা থাকছে? ভিলেজার্স, গ্রামবাসীরা থাকে। ওয়াইল্ড অ্যানিমালস, বন্য পশুরা থাকে? না, কেউ থাকে না। দেখো এখানে বন্য পশুর যে কথাটা, সেটা কিন্তু বাতাস যে আওয়াজ করছে সেটাকে বোঝানো হয়েছে, আদতে কিন্তু ওখানে বন্য পশু নেই। তাহলে আমরা কি জেনেছি, ওটা একটা কি ল্যান্ড, যে একটা পরিত্যক্ত গ্রাম, অ্যাবান্ডন্ট ভিলেজ, মানে কেউ থাকে না সেখানে। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল অপশন সি, নান। এইবার বলছে দ্য সাউন্ড অফ দ্য উইন্ড ইজ কম্পেয়ার টু, বাতাসের যে শব্দ, বাতাসের যে আওয়াজ, সেটাকে কম্পেয়ার্ড করা হয়েছে। কম্পেয়ার করা মানে হচ্ছে তুলনা করা। সেটাকে তুলনা করা হয়েছে কিসের সঙ্গে? ফ্লুট, বাঁশির সঙ্গে, ড্রামের সঙ্গে, নাকি ওয়াইল্ড বিস্টের সঙ্গে? আমরা কি দেখলাম, যে তুলনা করা হয়েছে বাতাসের আওয়াজটাকে একটা ওয়াইল্ড বিস্টের সঙ্গে। সো অপশন সি হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। এবং আমরা ইউনিট 1 কিন্তু পড়ে ফেলেছি, বাট আমরা কিন্তু আজকে শুধু ইউনিট 1 পড়বো না, আমরা পড়ে ফেলবো পুরোটাই। চলো নেক্সট। এভরিওয়্যার দেয়ার ওয়াজ দ্য সেম ড্রাইনেস। এবার তিনি তো ওই জায়গা থেকে হেঁটে 5 ঘন্টা হেঁটে অন্য একটা জায়গায় এসেছেন, সেখানেও সেম কন্ডিশন, সেখানেও সেই ড্রাইনেস অর্থাৎ শুষ্কতা। একটা শুষ্কতা। There was the same dryness, same stiff মানে হচ্ছে কঠিন, মানে সেই কাঠ ফাটা একটা ব্যাপার। উডি প্লান্টস, এবং সেই উডি প্লান্টস রয়েছে, মানে আমি তিনি যে এত দূর হেঁটে এসেছেন সেখানে এসে ওই একই সিনারিও দেখতে পাচ্ছে, সেই শুষ্ক ড্রাই কাঠ ফাটা ব্যাপার এবং সেই উডি প্লান্টস। I thought I saw in the distance the shadow of a figure. এইবার দেখো সে কি বলছে, I thought, আমার মনে হলো, I saw the distance, ওই যে দূরে দূরে, distance মানে কি দূরে, distance মানে দূরে। I saw in the distance the shadow, shadow মানে কি ছায়া, shadow মানে ছায়া, the shadow of a figure, আমার মনে হলো যে আমি কার জন্য একটা ছায়া দেখলাম। One a chance, তখনই আমি কি করলাম, I headed towards it। তাহলে এইরকম একটা জায়গায় হঠাৎ তার মনে হলো, আচ্ছা
ওই যে দূরে কারো একটা ছায়া দেখতে পাচ্ছি মনে হচ্ছে না? তারপর তিনি কিন্তু সেই দিকে ক্রমশ অগ্রসর হলেন যেদিকে ছায়াটা দেখতে পেলেন। ইট ওয়াজ আ শেফার্ড। এটা কোনো ভূত নয়, এটা ছিল একজন মেষপালক। শেফার্ড মানে কি? মেষপালক। আমরা যেরকম কি বলি, রাখাল বলি, তাই না? সেই রকম হচ্ছে মেষপালক। ইট ওয়াজ দ্য শেফার্ড। এটা ছিল একজন শেফার্ড, ইনি ছিলেন। তাহলে তোমাকে এখান থেকে প্রশ্ন দেবে যে শ্যাডোই ফিগারটা দেখতে পাওয়া গেছিল, সেটা কার অ্যাকচুয়ালি? তাহলে সেটা কিন্তু একজন শেফার্ডের। 30 ল্যাম্পস তার কাছে। তাহলে শেফার্ড দেখো, এই যে শেফার্ড, এখানে থেকে আমরা শিপ কথাটার একটা হিন্স পেয়ে যাই, রাইট? তাহলে তার কাছে কতগুলো? 30টা কিন্তু ল্যাম্পস রয়েছে, ঠিক আছে? শিপ, ল্যাম্প, এগুলো তোমরা ছোটবেলায় পড়ে এসেছো। তাহলে তার কাছে 30টা কিন্তু ল্যাম্পস রয়েছে। or so were resting near him on the scorching ground. scorching মানে খুব রোদ, একদম রোদে, আমরা বলি না যেদিন প্রচন্ড, ও বাবা কি রোদ উঠেছে, এত রোদ, ঝলসানো রোদ একেবারে, মানে প্রচন্ড হিট, প্রচন্ড তাপমাত্রা। তাহলে এইবার আমরা একটা নতুন মোড় পেলাম আমাদের গল্পে, যে কথক এইবার একজনের ছায়া দেখতে পেয়েছেন। ছায়া দেখতে পাওয়ার পর সেখানে গিয়ে দেখেন কি, ওদিকে গিয়ে যে একটা শেফার্ড, অর্থাৎ কারো তো একটা খোঁজ পাওয়া গেল, এবং তার সঙ্গে রয়েছে কিন্তু অনেক অনেক ল্যাম্পস। He gave me a drink. এইবার দেখো তাহলে কত আগের দিন খেয়েছে জল, তারপরে 5 ঘন্টা হেঁটেছে, এইবার সেই শেফার্ডের কাছে কিন্তু সে কি পেলো? ড্রিঙ্ক পেলো, পানীয় পেলো। And a little later he led me to his shepherd's cottage. এবং তার কিছুক্ষণ পরে সে আমাকে নিয়ে গেল তার কটেজে, তার যে কুঁড়ে ঘর আছে সেই কুঁড়ে ঘরে নিয়ে গেল, শেফার্ডস কটেজে। He shared his soup with me. সে আমার সঙ্গে তার স্যুপটা ভাগাভাগি করে নিল। দেখবে আমাদের বাড়িতে যখন কেউ আসে, বা তুমি মনে করো স্কুলে গেছো, তো তুমি টিফিন নিয়ে গেছো, বন্ধু মনে করো আজকে টিফিন আননি, তখন তুমি কি করো? বন্ধুকে বলো না যে আচ্ছা নে আমার কাছ থেকে খেয়ে নে, এটা আছে, একটাই আছে, তুই একটু খা আমি একটু খাই, তাই তোমরা করো। তাহলে দেখো এখানে কিন্তু সেই লোকটা কিন্তু তার এই অসময়ে, বা অসময়ের থেকে বড় কথা তার যে ক্রাইসিস, একরকম মৃত্যুর মতন ক্রাইসিস বলতে পারো, সে যদি এইরকম আরো থাকতো জল না পেয়ে, তাহলে সে কি করতো? জল, খাবার এগুলো না থাকলে সে কি করে চলতো? দূর দূরান্তে কেউ নেই। তাহলে এই টাইমে এই লোকটা সঙ্গে দেখা হলো, এবং তিনি তাকে পানীয় দিলেন এবং তার শেফার্ডস কটেজে নিয়ে গেলেন, এবং সেখানে গিয়ে তার স্যুপটা আমার সঙ্গে ভাগ করে নিলেন। It had been agreed immediately. Immediately মানে সঙ্গে সঙ্গে, that I would pass the night there. এবং সঙ্গে সঙ্গে কিন্তু এটা আমরা সিদ্ধান্ত নিয়ে নিলাম যে আমি সেই রাতটা ওখানেই কাটাবো, বা আমি ওই রাতটা ওখানেই থেকে যাচ্ছি। The closest village being still more than a day and a half further one. এইবার ওই জায়গায় এনার সঙ্গেই দেখা হয়েছে, কাছাকাছি আশেপাশে যে গ্রাম রয়েছে সেই গ্রামে যদি আমাকে পৌঁছাতে হয় এখনো 1.5 দিন সময় লাগবে। দেন আ ডে অ্যান্ড এ হাফ। ডে অ্যান্ড এ হাফ মানে 1.5 দিন আমরা বলতে পারি। তাহলে যে জায়গায় এখন রয়েছে সেই শেফার্ডস কটেজের থেকে কাছাকাছি যে গ্রাম রয়েছে সেই গ্রামে পৌঁছাতে গেলে এখনো 1.5 দিন সময় লাগবে। There are 4 or 5 villages dispersed. Dispersed মানে হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে থাকা। মানে ছড়িয়ে ছিটিয়ে থাকা। There are 4 or 5 villages dispersed far from one another on the flanks. Flanks মানে হচ্ছে তীর, মানে কিনারা।
ফ্লাঙ্কস অফ দ্য হিলস ইন দিস এরিয়া। এবার কি বলা হচ্ছে যে ওখানে 4-5টা গ্রাম আছে, কিন্তু এই যে পাহাড়ের কিনারায় কিনারায় ছড়িয়ে ছিটিয়ে আছে, মানে একটা পাহাড়ের এক কিনারায় হয়তো একটা গ্রাম, আরেকটা কিনারায় আরেকটা গ্রাম, এরকম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। দে আর ইনহ্যাবিটেড বাই, এবং সেখানে কারা বসতি স্থাপন করেছে, সেখানে কারা রয়েছে, সেখানে রয়েছে উড কাটার্স অর্থাৎ কাঠুরে। অন্য যে কাছাকাছি যে মানে এই যে হিলের কিনারায় কিনারায় যে গ্রাম আছে সেখানে কারা রয়েছে, কাঠুরে, হু মেক চারকোল, যারা কি করে, চারকোল বানায়, অর্থাৎ কাঠ কয়লা তৈরি করে। চারকোল মিন্স কাঠ কয়লা। তাহলে আমরা এইটুকুর মধ্যে কি জানলাম, চলো বলে দিই। তাহলে আমরা জানতে পেরেছি যে আলটিমেটলি কিন্তু আমাদের কথকের একজনের সঙ্গে দেখা হয়েছে, সে তাকে পানীয় জল দিয়েছে, স্যুপ শেয়ার করেছে, এবং জানতে পেরেছে যে কাছে যে ভিলেজটা রয়েছে সেখানে যেতে গেলে এখনো 1.5 দিন মতন সময় লেগে যাবে। চলো তারপর দেখি কি হচ্ছে। দ্য শেফার্ড টুক আউট আ ব্যাগ। এইবার সেই মেষপালক সে কি করেছে, একটা ব্যাগ বের করেছে, and poured, এবং সেটাতে কি করলো, ঢাললো, poured মানে ঢালা, poured a pile of acorns out onto the table, এবং সেই ব্যাগ থেকে কি করলো, সে acorns অর্থাৎ ওক গাছের যে বীজ সেটাকে ঢাললো, কোথার উপর, টেবিলের উপর। তাহলে একটা ব্যাগ, সেই ব্যাগে কি ছিল, ওক গাছের বীজ ছিল বা acorns ছিল, সেটা সে টেবিলের উপর ঢাললো। acorns মানে ওক গাছের বীজ বা ফল। He began to examine, examine কি, examination মানে কি, পরীক্ষা, পরীক্ষায় কি হয়, তোমার কেমন রেজাল্ট, কোথায় ঠিক লিখেছো, কোথায় ভুল লিখেছো, সব দেখায়। এক্সামাইন মানে কি, খুঁটিয়ে খুঁটিয়ে দেখা। তাহলে হি বিগ্যান টু এক্সামাইন দেম, তিনি কি করলেন, সেই ওক গাছের যে ফলগুলো, অ্যাকাউন্টস গুলো রয়েছে সেগুলোকে ভালো করে পরীক্ষা নিরীক্ষা করতে লাগলেন। এক্সামাইন মানে ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে দেখা বা খুঁটিয়ে দেখা, শর্টে এটা খুঁটিয়ে দেখাই লিখলাম। Examine them one after another with a great deal of attention. Attention মানে মনোযোগ। এইবার তিনি যে ওই অ্যাকাউন্টস গুলোকে টেবিলে ঢাললেন, তারপর একটা একটা করে অত্যন্ত অ্যাটেনশনের সঙ্গে, মনোযোগের সঙ্গে তিনি কিন্তু সেটাকে খুঁটিয়ে দেখতে লাগলেন। সেপারেটিং মানে কি, আলাদা আলাদা করা, সেপারেটিং দ্য গুড ওয়ান্স ফ্রম দ্য ব্যাড। তাহলে যেগুলো খারাপ সেগুলোর থেকে ভালোগুলোকে আলাদা করে রাখছিল। তাহলে এই যে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে কেন, যে কোনটা ভালো রয়েছে কোনটা খারাপ রয়েছে, আমরাও দেখবে এরকম করি, যেটা ভালো আম সেটা সাইডে রাখি, যেটা খারাপ আম সেটা আলাদাভাবে রাখি। তাহলে তিনি প্রত্যেকটা ওক গাছের ফলকে কিন্তু কি করছিলেন, খুঁটিয়ে খুঁটিয়ে এক্সামাইন করছিলেন, এবং যেটা খারাপ তার থেকে ভালোটা আলাদা করে রাখছিলেন। When he had before him 100 perfect acorns, he stopped and we went to bed. এইবার কি বলা হচ্ছে, যে যখন তিনি তার সামনে 100টা পারফেক্ট মানে যেটা ভালো, মানে ভালো আর খারাপ আলাদা আলাদা সেপারেট করে রাখছিল, তাহলে 100টা যখন ভালো অ্যাকাউন্টস পেয়ে গেছেন, তারপর তিনি কি করলেন, স্টপড, তারপর তিনি থামলেন। তাহলে 100 কতগুলো, 100টা 100টা কিন্তু পারফেক্ট অ্যাকাউন্টস পাওয়ার পরে তিনি থামলেন। অ্যান্ড উই ওয়েন্ট টু বেড, এবং আমরা ঘুমোতে চলে গেলাম। তাহলে এখানে এই যে অ্যাকাউন্টস এর কথা পাচ্ছি, তার কিন্তু একটা বিশাল গুরুত্ব রয়েছে, এবং আমরা এটা কিন্তু যত পড়বো তত কিন্তু বুঝতে পারবো।
এইবার আমাদের ন্যারেটর আর কি বলছেন, দ্য কোম্পানি অফ দিস ম্যান ব্রট মি আ ফিলিং অফ পিস। এই যে এখানে এই মানুষটার সঙ্গে আমার দেখা হলো, এটা যেন আমার মধ্যে নিয়ে আসলো। ব্রট মানে হচ্ছে নিয়ে আসা। ব্রট মি আ ফিলিং অফ পিস, আমার মধ্যে একটা শান্তি নিয়ে এলো, আমার মধ্যে একটা শান্তি নিয়ে এলো। তাহলে আমাদের ন্যারেটর কি বলছে, এই লোকটার সঙ্গে দেখা হওয়ার পর তার মধ্যে একটা শান্তি এলো। হি গেভ মি দ্য ইমপ্রেশন, তার থেকে আমি এই জিনিসটা বুঝলাম দ্যাট নাথিং কুড ডিস্টার্ব হিম, কোনো কিছুই কিন্তু তাকে বিচলিত করতে পারে না বা ডিস্টার্ব বা বিরক্ত করতে পারে না। যেখানে আমরা আমাদের স্বাভাবিক জীবনে কিছু একটা হলেই বিরক্তি, ভালো লাগছে না, এরকম একটা কন্ডিশনে চলে আসি, সেখানে আমি যা বুঝলাম যে কোনো কিছুই এই মানুষটাকে ডিস্টার্ব করতে পারে না। I was intrigued, আমি কৌতূহলী হয়ে উঠলাম। তাহলে intrigued মানে কি, কৌতূহলী। তাহলে আমরা যদি বুঝি যে একটা মানুষ মানে যাই হোক না কেন সে ডিস্টার্ব হচ্ছে না, তাহলে আমরা তো কৌতূহলী, বাবা কেন, কিভাবে, কেমন মানুষ, আমরা তার ব্যাপারে কি কৌতূহলী হয়ে উঠবো। তাহলে intrigued মানে হচ্ছে কৌতূহলী হয়ে ওঠা। তাহলে আমি কৌতূহলী হয়ে উঠলাম and I wanted to find out more about this man, এবং আমি কৌতূহলী হয়ে উঠলাম এবং আমি এই মানুষটা সম্পর্কে আরো জানার ইচ্ছা হলো। এই মানুষটা কেমন, কি, এনার ব্যাপারে আমার আরো জানতে ইচ্ছে হলো। তাহলে এই পর্যন্ত কিন্তু আমরা দেখে নিলাম যে আমাদের ন্যারেটর যে লোকটার সঙ্গে তার আলাপ হলো সেই লোকটার সম্পর্কে কিন্তু তার আরো আগ্রহ বেড়ে গেল এবং তার সম্পর্কে তার জানার ইচ্ছে হলো। তো এরপর কি রয়েছে, এরপর আমরা চলে আসছি ইউনিট 3-তে। চলো। Before going out the next day, he soaked a bucket of water the acorns that he had so carefully chosen and counted. মানে কি, বিফোর গোয়িং আউট দ্য নেক্সট ডে, তাহলে তারপরে এরা ঘুমিয়ে পড়েছিল, তাহলে পরের দিন বেরোনোর আগে হি সোকড, তিনি কি করেছিলেন, ভিজিয়ে রেখেছিলেন। সোকড মানে হচ্ছে ভিজিয়ে রাখা। হি সোকড, তিনি কি করেছিলেন, ভিজিয়ে রেখেছিলেন। এইখানে হি বলতে কে, হি বলতে সেই মানুষটা, সেই শেফার্ড। হি সোকড ইন আ বাকেট, বাকেট মানে কি, বালতি। ইন আ বাকেট অফ ওয়াটার, তিনি কি করেছিলেন, যে একটা বাকেট, একটা বালতিতে দ্য অ্যাকর্নস দ্যাট হি হ্যাড সো কেয়ারফুলি চুজেন অ্যান্ড কাউন্টেড, আগের দিন যে অ্যাকর্নস গুলো তিনি খুব যত্ন সহকারে কেয়ারফুলি, দেখো কেয়ারফুলি চুজেন, বাছাই করেছিলেন এবং গুনে রেখেছিলেন, একদম 100টা পারফেক্ট অ্যাকর্নস হওয়ার পরে তিনি বন্ধ করে দিয়েছিলেন। তাহলে আগের দিন তিনি যে অ্যাকাউন্টস গুলোকে অত্যন্ত যত্ন সহকারে তিনি কি করেছিলেন, চুজ করেছিলেন এবং সেটাকে কি করেছিলেন, গুনেছিলেন, সেই অ্যাকাউন্টস গুলোকে তিনি একটা বালতিতে ভিজিয়ে রেখেছিলেন। হি ক্যারিড অ্যান আয়রন রড টু, তিনি একটা আয়রনের রডও নিলেন। তিনি একটা আয়রনের রডও নিলেন। তাহলে পরের দিন তিনি যখন বেরোবেন তার আগে কিন্তু তিনি এই সমস্ত কিছু ভিজিয়ে রেখেছিলেন এবং ভিজিয়ে রাখার পর এবার যখন বেরোনোর পালা এলো তিনি একটা আয়রনের রড নিলেন, সেটাকে হাঁটার সময় লাঠির মতন ব্যবহার করার জন্য। দেখবে আমরা অনেকেই কিন্তু, বিশেষ করে আমাদের যখন বয়স হয়ে যাবে, তোমরা তখন পুচকি বাচ্চা,
এখন নয়, এই যে আমি এখন এই যে তোমাদের সামনে দাঁড়িয়ে আছি, এই যে আমার এক সময় বয়স হয়ে যাবে, দিয়ে কি করব, আমি লাঠিতে ভর দিয়ে হাঁটবো, ঠিক আছে? তো যদিও ততদিন আমি বাঁচবো কিনা আমি জানি না, বা মনে করো আমরা আমাদের দাদু ঠাকুমা তাদেরকে দেখেছি যে তারা কিন্তু লাঠিতে ভর দিয়ে হাঁটেন। তাহলে তিনি কি করলেন, এই ওক গাছের ফলগুলো যেগুলো ভিজিয়ে রেখেছিলেন সেগুলো তো নিলেনই, তার পাশাপাশি একটা আয়রনের, একটা লোহার রড নিলেন, যেটাকে তিনি হাঁটার সময় লাঠির মতন করে ব্যবহার করবেন বলে। He invited me to come along with me, এবং তিনি আমাকে ইনভাইট করলেন, আমন্ত্রণ জানালেন, চলো আমার সঙ্গে চলো। দেখবে আমাদের বাড়িতে কেউ এলে আমরা তারপর কি করি, আমরা কোথাও গেলে তাদেরকে বলি না, আরে চল আমার সঙ্গে চল একটু ঘুরে আসবি। তাহলে তিনি সেই শেফার্ড কিন্তু আমাদের ন্যারেটরকে ইনভাইট করলেন যে চলো আমার সঙ্গে চলো। Having arrived মানে হচ্ছে পৌঁছানো। Having arrived at the place he had been heading for, তাহলে যে জায়গায় তিনি যেতে চাইছেন সেই জায়গায় পৌঁছানোর পর he began to pound the iron rod, তাহলে এই যে আয়রন রডটা এনেছেন সেটা কিন্তু হাঁটার জন্য নয়, এটার কি রিজন রয়েছে, সেটা হচ্ছে পাউন্ড করার জন্য, মানে এরকম এরকম আঘাত করা, ঠিক আছে, শক্ত আঘাত করা। পাউন্ড হিজ আয়রন রড ইনটু দ্য গ্রাউন্ড, তাহলে মেঝেতে তিনি, মনে করো এটা আমার রড, ঠিক আছে, ইনভিজিবল রড, তো এটা দিয়ে আমি এরকম এরকম করতে লাগলাম গ্রাউন্ডে, তাহলে কি হবে, মাটিতে আঘাত করলে মাটিটা ওখান থেকে কি একটা গর্তের সৃষ্টি হবে। দিস মেড এ হোল, এটা কি করলো, একটা হোল, একটা গর্তের সৃষ্টি করলো। একটা গর্তের সৃষ্টি করলো, ইন হুইচ হি প্লেসড অ্যাকর্ন, যাতে তিনি এইবার ওই ওক গাছের ফলটা পুঁতে দিলেন। অর্থাৎ তিনি যে আয়রন রডটা নিয়ে এসেছিলেন সেইটা দিয়ে গ্রাউন্ড এরকম করলেন, মানে জোরে আঘাত করলেন, তারপর সেখানে একটা গর্ত হলো, সেই গর্তের মধ্যে তিনি একটা অ্যাকর্ন, যেটা আগের দিন সুন্দর করে আলাদা করে বেছে রেখেছিলেন, তারপর আজকে ভিজিয়ে রেখেছিলেন, সেটা কিন্তু পুঁতে দিলেন। He was planting oak trees, এইভাবে তিনি কি ওক গাছ লাগাচ্ছিলেন। আমরা দেখবে আমরা অনেকেই চারা গাছ লাগাই, তাহলে কি মাটিতে ভালো করে চারা গাছটা লাগিয়ে দিই, তারপর আবার সাইড থেকে মাটি দিয়ে দিই, সেম জিনিস। In this way he planted his 100 acorns, এইভাবে তিনি 100টা কিন্তু acorns লাগালেন with great care, অত্যন্ত যত্নের সহকারে। তাহলে আমরা কি বুঝলাম মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা বুঝতে পারলাম যে এই যে তিনি অ্যাকর্নস গুলোকে তিনি এত যত্ন সহকারে আলাদা করছিলেন, কোনটা খারাপ কোনটা ভালো ভিজিয়ে রাখলেন, এবং সেটা কেন, তিনি কিন্তু সেই অ্যাকর্নস গুলোকে অ্যাকচুয়ালি প্লান্টিং ওক ট্রিজ, অ্যাকচুয়ালি ঠিক আছে, এগুলো কি ওক গাছ লাগানোর জন্য তিনি সেটাকে কিন্তু মাটিতে পুঁতে ফেলছেন। He told me that for 3 years now he had been planting trees in this solitary way. Solitary মানে হচ্ছে একাকিত্ব বা একা একা, solitary way, নির্জন ভাবে। এইবার তিনি কি বললেন, যে তিনি আমাকে বললেন যে এইভাবে একা একা তিনি কতদিন ধরে, 3 বছর ধরে এইভাবে তিনি একা একা গাছ লাগিয়ে চলেছেন। কি পেশেন্স ভাবো, যেখানে আমরা একটা ফুল গাছ হয়তো কেউ লাগাই না, বা গাছ যেখানে কেটে ফেলি, সেখানে এই লোকটা একদিন দুদিন নয়, ক্রমাগত একা একা 3 বছর ধরে এইরকম একটা শুষ্ক ব্যারেন জায়গায় গাছ লাগিয়ে চলেছেন। He had planted 100,000, তিনি টোটাল কত গাছ লাগিয়েছেন, 100,000, অর্থাৎ 1 লক্ষ গাছ টোটাল লাগিয়েছেন। Of these 100,000, 20,000
had come up, এবং এই যে তিনি 3 বছর ধরে তাহলে তিনি টোটাল কত গাছ লাগিয়েছেন? 1 লক্ষ গাছ লাগিয়েছেন, এবং সেই 1 লক্ষ গাছের মধ্যে 20,000 গাছ এখন কিন্তু বড় হয়েছে, অর্থাৎ মাটির তলার থেকে বেড়ে উঠেছে। It was at this moment that I began to wonder about his age. এইটা শোনার পর বা এই টাইমে আমি ভাবতে লাগলাম তাহলে এনার বয়স কত। He was clearly more than 50. এনাকে দেখে তো মনে হচ্ছে 50-এর ওপরেই হবে বয়স। 55 he told me, এবং তিনি আমাকে বললেন বা জানালেন তার বয়স 55। তাহলে ভাবো 55 এইরকম বয়সে, যেখানে আমরা কিছু করলেই আজকাল খুব টায়ার্ড হয়ে পড়ি, এই মানুষটা একা একা এইরকম একটা জায়গায় এত যত্ন সহকারে 3 বছর ধরে 1 লক্ষ গাছ লাগিয়েছেন। জাস্ট ভাবো আমাদেররা কি এরকম করতে পারি? আজ আমাদের এখানে সমস্ত ফেসিলিটিস রয়েছে, তারপরেও আমরা একটা গাছ লাগিয়ে উঠতে পারি না 1 বছরে। সেখানে এই মানুষটা এইরকম ফাঁকা নির্জন জায়গায় একা একা এত যত্ন সহকারে 3 বছরে 1 লক্ষ গাছ লাগিয়েছেন, এবং তার বয়স কত? 55। His name was Ezard Boffier. He had owned a farm in the plains. সমভূমিতে তার কিন্তু জায়গা আছে, where he lived most of his life. তাহলে তার নাম আমরা জেনে নিলাম, এবং কি বলা হচ্ছে? he had owned a farm in the plains. plains মানে হচ্ছে সমভূমি। তাহলে এই জায়গাটা তো রুক্ষ শুষ্ক, সমভূমিতে তার কিন্তু ফার্ম ছিল, এবং যেখানেই কিন্তু তার জীবনের বেশি সময়টা তিনি কাটিয়েছেন। he had lost his only son. তিনি তার একমাত্র ছেলেকে হারিয়েছেন, and then his wife, এবং তারপর তার স্ত্রীকেও হারিয়েছেন। অর্থাৎ আমরা বুঝলাম যে আগে কিন্তু তিনি এই ল্যান্ডে থাকতেন না, আগে তিনি থাকতেন সমভূমিতে, সেখানে তার ফার্ম ছিল। এইবার কোনো একটা ক্রাইসিসে, সেটা এখানে উল্লেখ নেই, যে তিনি তার একমাত্র সন্তানকে হারিয়েছেন এবং তারপর তার স্ত্রীকেও হারিয়েছেন। অর্থাৎ খুবই দুঃখজনক ব্যাপার। তার আপন বলতে তাহলে আমরা বুঝতে পারছি আর কেউ নেই। He had retired into this solitude. তাহলে তারপরেই কিন্তু তিনি এই একাকিত্বের জীবন বেছে নিয়েছেন। অর্থাৎ স্ত্রী মারা গেছেন, একমাত্র সন্তান মারা গেছেন, তাহলে জীবনে আর কি আছে? এরপরে তিনি কিন্তু এই পথ বেছে নেন। where he took pleasure in living slowly. যেখানে এবার আমাদের জীবনের সাথে অনেক মানুষ যুক্ত থাকে, কিন্তু সব মানুষই সব সময় আমাদের সঙ্গে থেকে যেতে পারে না, কিন্তু জীবনে কিন্তু আমাদেরকে এগিয়ে যেতেই হয়। তাহলে তার স্ত্রী সন্তানকে তিনি হারিয়েছেন, কিন্তু তারপর তিনি এই যে একাকিত্বের জীবন বেছে নিয়েছেন, এবং এই একাকিত্বের জীবনে এই যে হ্রাস নেই, এটা করতে হবে, ওটা করতে হবে, এই বানাতে হবে, সেই বানাতে হবে, এই যে হ্রাস নেই, এবং তিনি কি বলছেন? এই যে স্লোলি, এই যে একটা ধীর গতিতে একটা জীবন যাপন করছেন, এটাতেই তিনি আনন্দ পাচ্ছেন। with his flock of sheep. কাদের সাথে? এই যে তার একদল ভেড়া রয়েছে, and his dog, তার কুকুর রয়েছে। অর্থাৎ মানুষের থেকে বহু দূরে তিনি চলে এসেছেন। তিনি এই নির্জন ভাবে এই যে ভেড়া কুকুরদের মধ্যেই স্লোলি যেভাবে বাঁচছেন, সেভাবে বাঁচার মধ্যেই একটা আনন্দ খুঁজে পাচ্ছেন। He had concluded that this country was dying for lack of trees. এবং তিনি আমাকে কি জানালেন? যে এই জায়গাটা কি হচ্ছে, গাছ নেই বলে সেটা একেবারে কি হচ্ছে, রুক্ষ শুষ্ক হয়ে যাচ্ছে, এবং একরকম মানে ল্যান্ড মরে যাচ্ছে, মানে কি সেই জায়গায় আর কিছু নেই। He added that, এবং তিনি আরো বললেন, having nothing more important to do, he had resolved to remedy the situation. দেখবে আমরা অনেকেই দেখি এই মুখে পিম্পলস হয়েছে, হোম রেমেডি কি আছে, কিভাবে ঘরোয়া উপায়ে পিম্পলসকে দূর করা যায়। আচ্ছা, মাথার চুল সব উঠে যাচ্ছে, কিভাবে হোম রেমেডির থ্রুতে আমরা আমাদের চুলকে ভালো রাখতে পারি। তাহলে এইরকম রেমেডি মানে কি, যে কোনো কিছু একটা প্রবলেম হচ্ছে, সেই প্রবলেমটাকে তুমি সলভ করছো, সেটাই রেমেডি। তাহলে তিনি কি বললেন?
যে আমার তিনি জানালেন যে আমার স্ত্রী ছিল, সন্তান ছিল, তাদের মৃত্যু হয়েছে, আমি আগে প্লেন্সে থাকতাম, ইত্যাদি ইত্যাদি। তো তাদের চলে যাওয়ার পরে আমি এই জীবন বেছে নিই এবং কি আমি দেখলাম যে এই জায়গাটা একরকম ডাইং হয়ে যাচ্ছে, গাছপালা নেই বলে। এই যে গাছপালা নেই বলে একটা জায়গা এরকম পুরোপুরি ব্যারেন হয়ে যাচ্ছে, একদম কি বলবো শুষ্ক রুক্ষ। তো আমি কি করলাম, সেই জন্যই কিন্তু অ্যাকচুয়ালিতে তিনি গাছপালা এই যে এত যত্ন সহকারে লাগাচ্ছেন। এবং তিনি কি বলছেন, হ্যাভিং নাথিং মোর ইম্পর্টেন্ট টু ডু, বলছে আর তো আমার সেরকম ইম্পর্টেন্ট কোনো কাজ নেই, কারণ আমরা কাদের জন্য বাঁচি, আমাদের পরিবারের জন্য। তাহলে সেই পরিবারকেই তিনি হারিয়েছেন, তাহলে তার তো আর সেরকম কোনো ইম্পর্টেন্ট কাজ নেই। তাই তিনি কি ডিসিশন নিয়েছেন, তিনি এই যে সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, গাছ না থাকা এই জায়গাটা ডাইং, তাহলে এটার রেমেডি অর্থাৎ এই প্রবলেমের সলিউশন কিন্তু তিনি আর কি রিজলভ করার জন্য এই কাজ কিন্তু করছেন। We parted next day, তার পরের দিন, parted মানে বিদায় নেওয়া, তার পরের দিন আমরা আলাদা হয়ে গেলাম, বিদায় নিলাম। তাহলে আমরা জানতে পারলাম এই মানুষটার সম্পর্কে। এই শেফার্ড আগে প্লেন্সে থাকতো, তার স্ত্রী ছিল, সন্তান ছিল, সন্তানের মৃত্যু হয়েছে, স্ত্রীর মৃত্যু হয়েছে, তারপর তিনি ডিসাইড করলেন এই ব্যারেন ল্যান্ডটাকে তিনি গাছ লাগাবেন। এবং এইগুলো আমরা জানলাম। এবং নেক্সট ডেতে আমাদের যে ন্যারেটার এবং ইনি কি হলেন, আলাদা হয়ে গেলেন, মানে সেখানে তো সারা জীবন থেকে যাবে না, বাই বাই হয়ে গেল, মানে বিদায় জানালেন। দ্য নেক্সট ইয়ার, পরের বছর, দ্য ওয়ার কেম, যুদ্ধ এলো, ইন উইচ আই ওয়াজ এনগেজড ফর 5 years। এবার আমাদের কথক কি বলছে, এই ঘটনা ঘটে গেল, তার পরের বছর যুদ্ধ শুরু হলো এবং আমি কিন্তু এই যুদ্ধে ইনভলভ হয়ে গেছিলাম লাস্ট 5 বছর ধরে। এটা মনে রাখবে, 5 বছর। With the war behind me, I had a great desire to breathe a little pure air. যুদ্ধ মানে কি? যুদ্ধ মানেই অশান্তি, যুদ্ধ মানেই কি সেটা আমাদেরকে স্থির থাকতে দেয় না। আমরা কিরকম যুদ্ধ হচ্ছে একটু ঘুমিয়ে নি, এরকম আমরা ভাবতে পারি না। যুদ্ধ মানে কি? যুদ্ধ মানেই হচ্ছে সবসময় একদম অ্যালার্ট থাকতে হবে, সবসময় একটা অস্থির পরিস্থিতি। তাহলে 5 বছর ধরে যুদ্ধ চলেছে। এইবার যুদ্ধ যখন শেষ হলো, আমাদের কথক কি বলছেন, আই হ্যাভ এ গ্রেট ডিজায়ার, আমার তীব্র ইচ্ছা হলো যে একটু পিওর এয়ার, একদম পবিত্র পিওর এয়ারে নিঃশ্বাস নেওয়ার। অর্থাৎ এই যুদ্ধ বিগ্রহ দাঙ্গা হাঙ্গামা এই কোলাহলের জীবন থেকে একটু শান্তিতে ফিরে যাওয়া, যেখানে সুন্দর বাতাস রয়েছে। অর্থাৎ এই সুন্দর বাতাস অর্থাৎ যেখানে এই কোলাহল থেকে বহু দূরে একটা শান্তির নিস্তব্ধ জায়গায়। And I set out again along the trail through the deserted country. এবং আমি আবার সেই মরুপ্রায় তো যেখানে গাছপালা কিছু নেই, অনলি ওয়াইল্ড ল্যাভেন্ডার রয়েছে, যেখানে মানুষজন আগে থাকতো এখন আর সেখানে থাকে না, যেখানে কুয়োয় স্প্রিংটা ড্রাই হয়ে গেছে, চারপাশে কিছু নেই, সেটা তো ডেজার্টেডই। তাহলে সেই ডেজার্টেড কান্ট্রি দিয়ে তিনি আবার যাওয়া শুরু করলেন। দ্য ল্যান্ড হ্যাড নট চেঞ্জ, সেই জায়গাটা পরিবর্তন হয়নি। এভার সিন্স দ্য ডে বিফোর, সেই মানে এই যে তিনি যাত্রা শুরু করেছেন যেদিন, তার আগের দিন পর্যন্ত আই হ্যাড বিন, মানে তার আগের দিন পুরো দিনটা আই হ্যাড বিন থিঙ্কিং অ্যাবাউট দ্য শেফার্ড। আমি কিন্তু এই যে আমরা মানুষের জীবনে আমাদের অনেকের সঙ্গে পরিচয় হয়, পরিচয় হওয়ার পর আমরা অবাক হই, আমাদের ভালো লাগে, কিন্তু আস্তে আস্তে আমরা ভুলে যাই আমাদের কাজের চাপে আরো অন্যান্য কিছুতে। তাহলে 5 বছর তিনি যুদ্ধে ইনভলভ ছিলেন। তাহলে এই 5 বছর পর যুদ্ধ যখন আলটিমেটলি শেষ হলো, তিনি রিলিফ পেলেন, মনে হলো উফ আর না, এই জীবন থেকে দূরে কোথাও চলে যায়। এবং এই যে তারপর তিনি আবার যাত্রা শুরু করলেন সেই ডেজার্টের এরিয়া দিয়ে, তখন কিন্তু তার আগের দিন পুরো দিনটাই কিন্তু সেই শেফার্ডের কথা তার মনে এলো। হু প্লান্টেড ট্রিজ, যিনি কিনা গাছ লাগায়। 10,000 oaks, I had said to myself, must really take up a lot of space. 10,000 oak, এই যে 10,000 ওক গাছ নিশ্চয়ই অনেক অনেক জায়গা জুড়ে নিয়েছে। When I met
এলজার্ড বফেয়ার। এইবার আবার যখন আমার তার সঙ্গে দেখা হলো, দিস টাইম এইবার I found that the word had not disturbed him at all. দেখো আমরা কিন্তু আগেই পড়েছি যে তার সঙ্গে আমাদের কথকের দেখার পর তার মনে হয়েছে কোনো কিছুই এই মানুষটাকে বিচলিত করতে পারে না, কোনো কিছু এই মানুষটাকে ডিস্টার্ব করতে পারে না। এইবার দেখো এই যে যুদ্ধ হয়ে গেছে, একদিন দুদিন ধরে যুদ্ধ নয়, 5 লং ইয়ার্স ধরে যুদ্ধ হয়েছে, এই মানুষটার সঙ্গে এই যে আবার আমার যখন দেখা হলো, তাকে দেখে মনে হলো এই যুদ্ধ তাকে কিন্তু ডিস্টার্ব করতে পারেনি। He had continued with his planting, কারণ সে যেমন ভাবে এই যে গাছ লাগিয়ে যাচ্ছিল সে ঠিক তেমন ভাবেই গাছ লাগিয়ে চলেছে। অর্থাৎ সে কিন্তু তার কাজের থেকে কাজ বন্ধ করে দেয়নি যে না যুদ্ধ হচ্ছে বাবা আমি প্রাণে বাঁচাই, আমি গাছ লাগাবো না, তো একদম চলে যাই না। সে কিন্তু এই যুদ্ধের টাইমেও তার জীবনের মানে সে যেটা ডিসাইড করে নিয়েছে সেটা কিন্তু করে চলেছে, গাছ লাগিয়ে চলেছে এই 5 বছরেও। The oaks of 1910 were now 10 years old and were taller than me and than him. The oaks of 1910, the oaks of 1910 1910 এই যে ওক গাছগুলো এখন তারা কি হয়েছে, এখন তাদের বয়স হয়ে গেছে 10 বছর। and they were taller than me, এবং এখন তারা এতটা বড় হয়ে গেছে আমার থেকে লম্বা হয়ে গেছে এই ওক গাছগুলো, এবং শুধু আমার থেকে না সেই শেফার্ডের থেকেও লম্বা হয়ে গেছে। The scene was impressive. এবার এতদিন পরে যখন তিনি আমাদের কথক 5 বছর পর যখন এসছেন, এসে যখন দেখছেন আরে ওক গাছগুলো তো অনেক বড় হয়ে গেছে, আমার থেকে বড় হয়ে গেছে, শেফার্ডের থেকে বড় হয়ে গেছে, এই দৃশ্যটা তাকে মনের মধ্যে একটা অসাধারণ অনুভূতি দিল। I was actually speechless. Speechless মানে বাক্যহারা, মানে কখনো কখনো আমরা এত অবাক হয়ে যাই, এত সারপ্রাইজ বা এত খুশি হয়ে যাই মুখ দিয়ে কোনো কথা বেরোয় না, তাহলে তারও কিন্তু সেই অবস্থা, আমি যেন বাক্যহারা হয়ে গেলাম। And we passed the whole day in silence. এবং আমরা এই যে সারা দিনটা নীরবতায় কাটিয়ে দিলাম, ওয়াকিং থ্রু হিজ ফরেস্ট, তার জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে। অর্থাৎ শুধুমাত্র যে কথা বললাম, খুব কথা বললাম, খুব কথা বললাম, খুব কথা বললাম, তাহলেই কিন্তু আনন্দ হয় না, কখনো কখনো সাইলেন্স নীরবতাকেও উপভোগ করতে হয়। তাহলে এই যে একটা দৃশ্য, এইরকম একটা ব্যারেন ল্যান্ডসে একটা মানুষ লাস্ট টাইমে যখন তার সঙ্গে পরিচয় হয়েছিল সে অলরেডি 3 বছর ধরে গাছ লাগাচ্ছে। আজ 5 বছর পর আমি যুদ্ধ শেষে যখন ফিরে এসেছি দেখছি যুদ্ধ তারকে কিন্তু এফেক্ট করতে পারেনি, সে তার কাজ ঠিক সেইভাবেই কন্টিনিউ করেছে, সেইভাবেই গাছ লাগিয়ে গেছে। এবং আজ যখন এসে দেখছে আমাদের কথক যে সেই গাছগুলো অনেক লম্বা হয়ে গেছে, তাকে ছাড়িয়ে চলে গেছে, তখন এই যে লোকটার বানানো এই যে জঙ্গল ফরেস্ট তিনি ক্রিয়েট করেছেন, সারা দিনটা নীরবে ঘুরে ঘুরে সেই জঙ্গল দেখে দেখে কিন্তু কেটে গেল। ইট ওয়াজ ইন 3 সেকশন, এবং এই জঙ্গলটা কিরকম ছিল, 3টে সেকশন ছিল এই জঙ্গলটায়, 11 কিলোমিটার লং। জাস্ট ভাবো লম্বা এটা 11 কিলোমিটার। একজন মানুষ নিজে হাতে একা একা জঙ্গল তৈরি করেছে, ফরেস্ট বন তৈরি করেছে যেটা 11 কিলোমিটার লম্বা। and its widest point, মানে যেখানে সব থেকে মানে জঙ্গলটা যেখানে সব থেকে বেশি বিস্তৃত সেখানে 11 কিলোমিটার লম্বা। 11 কিলোমিটার লং ওভারঅল সরি মাই মিস্টেক, তো ওভারঅল হচ্ছে 11 কিলোমিটার লম্বা and its widest point 3 কিলোমিটার ওয়াইড, এবং সব থেকে যেখানটা বেশি চওড়া সেই জায়গাটায় 3 কিলোমিটার চওড়া। তাহলে তিনি যে জঙ্গলটা বানিয়েছেন সেই জঙ্গলটা কি যে 11 কিলোমিটার ওভারঅল সম্পূর্ণভাবে সেটা 11 কিলোমিটার, এবং সেটা যেখানে ওয়াইডেস্ট সেখানে 3 কিলোমিটার। When I considered that these had all sprung from the hands and from the soul, soul মানে হচ্ছে আত্মা, আত্মা বলতে আমরা কি বোঝাই,
মন বোঝায়। আত্মা মানে ভূত আত্মার কথা বলছি না, এই যে একটা মন, একটা হৃদয় রয়েছে, তোমার একটা মন রয়েছে, আমার একটা মন রয়েছে। From the soul of this one man without technical aids, টেকনিক্যাল মানে জানো তোমরা, টেকনিক্যাল আমরা বুঝি মানে কোনো রকমের টেকনিক্যাল হেল্প ছাড়া, এইডস মানে হচ্ছে সাহায্য। It struck me that men could be as effective as God in domains other than destruction. মানে কি ম্যাম, চলো বলে দিই। When I considered that from these had all sprung, যখন আমি এটা ভাবছি যে এই যে এত গাছ, এত বনভূমি, এই সমস্ত কিছু স্প্রাং বেড়ে উঠেছে from the hands and from the soul of this one man, এই একজন মানুষের হাতেই কিন্তু এই পুরো জঙ্গলটা তৈরি। এই একজন মানুষের সোল মানে এই একজন মানুষের মন থেকে তৈরি। মন থেকে তৈরি মানে একজন মানুষ চেয়েছে সেটা বানাতে, সেই একজন মানুষই তার নিজের হাতে নিজের সমস্ত মন দিয়ে পরিশ্রম দিয়ে এই পুরো জঙ্গলটাকে তৈরি করেছে। তখন মানে আবার কোনো রকম টেকনিক্যাল হেল্প ছাড়া, এখন আমরা অনেকেই করতে পারবো, কারণ এখন প্রযুক্তি অনেক উন্নত। আমরা অনেক দিন আগের কথা পড়ছি, সেই টাইমে একজন সিঙ্গল ম্যান এইরকম একটা রুক্ষ পরিবেশে একা একটা জঙ্গল তৈরি করেছেন, তাহলে কোনো রকম কোনো টেকনিক্যাল সাহায্য ছাড়া। ইট স্ট্রাক মি, এটা যেন আমার মনের ভিতরে সে তীরের মতন বিঁধছে। কি বলছে সেটা? that men could be as effective as God, আমরা মানুষরাও ভগবানের মতন হতে পারি in domains other than destruction, ভগবানের মতন করে হতে পারি মানে গড আমাদের ক্রিয়েট করেছেন, গড সৃষ্টি করেছেন, তাহলে আমরাও কিন্তু সৃষ্টি করতে পারি ঈশ্বরের মতন করে, যদি আমরা কি করি, এই শুধুমাত্র ধ্বংস 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 মানে আমাদের গড যেমন সমস্ত কিছু সৃষ্টি করে আমরা সেটা জানি, এই আমরা মানুষরা যেন সমস্ত কিছু ধ্বংস করি। তাহলে এখানে এই যে আমরা ওয়ারের কথাও পেলাম, ওয়ার মানে কি? ওয়ার মানে ডিস্ট্রাকশন, ধ্বংস ধ্বংস আর ধ্বংস। ওয়ারে কি হয়, কত মানুষের জীবন নষ্ট হয়, কত মানুষ তাদের পরিবারের লোকজনকে হারায়, কত এই যুদ্ধ বিগ্রহে কত কত সম্পত্তি নষ্ট হয়, কত জীবনহানি ঘটে। তাহলে এই ডিস্ট্রাকশন, যেখানে মানুষ 5 বছর ধরে যুদ্ধে লিপ্ত, সেই রকম টাইমে এই লোকটা, যখন আমি ভাবছি যে এই সমস্ত জঙ্গল বনভূমিটা এই একটা লোকের হাতে বানানো, তখন সেটা আমার মনে এসে কি বিধছে, এটা যেন বলছে যে আমরা মানুষরাও ভগবানের মতন হতে পারি যদি ডিস্ট্রাকশন ছাড়া আমরাও সৃষ্টি করতে পারি। এই বার্তাটা এই মানুষটার কাছ থেকে পাওয়া গেল। তাহলে আমরা আমাদের এই যে পুরো স্টোরিটা পড়লাম, সেখানে কি জানতে পারলাম? যে জানতে পারলাম যে একটা সিঙ্গল মানুষ কিভাবে একটা বনভূমি তৈরি করলো, এবং লাস্টের এই মেসেজটা কিন্তু খুব দৃঢ়। এটা আমাদেরকে বলে দিচ্ছে যে হ্যাঁ, আমরা মানুষ যারা শুধু ধ্বংস 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 চিনি, সেখানে আমরাও সৃষ্টি করতে পারি স্বয়ং সৃষ্টিকর্তার মতন, যদি এই ধ্বংসের লীলায় মেতে না উঠি। অর্থাৎ আমরাও কিন্তু সৃষ্টি করতে পারি, তার জন্য ওই একটা সোল দরকার, একটা ইচ্ছে দরকার। এবং এখানেই আমাদের শেষ হচ্ছে আমাদের আজকের স্টোরি, বাট একটা দারুণ মেসেজ কিন্তু আমরা পেলাম। তাহলে আমরা যারা বছরের পর বছর একটা গাছ লাগাই না, একবার মাটি হয়তো ঠিক করে ছুঁয়ে দেখি না, সেখানে এরকম একটা স্টোরি সত্যি ইন্সপায়ারিং। এবং আমরা কিন্তু এই যে প্রথমে পেলাম দ্য ম্যান হু প্লান্টেড ট্রিজ, সেই মানুষটা যে গাছ লাগিয়েছিল, কেন এই নামকরণটা, সেটা আমরা কিন্তু আলটিমেটলি বুঝতে পারলাম। তো তোমাদের এই স্টোরিটা যেটা আমি পড়ালাম সেটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আই হোপ তোমাদের ভালো লেগেছে। তো চলো এইবার আমরা এখান থেকে একদম চলে আসবো আমাদের থ্যাংক ইউতে।
ওকে, তাহলে ইম্পর্টেন্ট ওয়ার্ড মিনিং বলে দিয়েছি, কিছুটা এক্সারসাইজও করেছি, এবং যেমনটা একদম প্রথম দিকে তোমাদেরকে বললাম যে এখান থেকে আরও এক্সারসাইজ বলো বা প্র্যাকটিস করার জন্য তোমরা কিন্তু আমাদের পিডব্লিউ অ্যাপে যাবে, পিডব্লিউ অ্যাপে গিয়ে ইংলিশে যাবে, মানে পিডব্লিউ অ্যাপে গিয়ে নির্মাণ বাংলা নামটা প্রপারলি সার্চ করবে, দিয়ে ইংলিশ সেকশনে যাবে, সেখানে গিয়ে দ্য ম্যান হু প্লান্টেড ট্রিজে ক্লিক করবে, তার পাশে প্র্যাকটিস শিট দেখতে পাবে, সেখানে ক্লিক করবে, অনেক প্রশ্ন অনেক উত্তর পেয়ে যাবে। তো আজকে এখানেই শেষ হলো আমাদের আজকের স্টোরি। আমার খুব ভালো লাগলো এটা পড়ে, অবাক হলাম আমি নিজেও যে হ্যাঁ, আমরা মানুষরা সত্যি সৃষ্টিও করতে পারি, কিন্তু এটা কোথাও যেন আমাদের মেসেজ দিল এই ওয়ারের মতন জিনিসে ইনভলভ না হয়ে এই রকম জিনিসে আমাদের ইনভলভ হওয়া উচিত। এবং মানুষ চাইলে আমরা অনেক কিছুই জীবনে শুরু করতে চাই, বাট শুরু করি না, কি করে করব, আমার কাছে এই নেই সেই নেই। বাট এই মানুষটা একটা রুক্ষ পরিবেশেও কিন্তু একা নিজে হাতে টেকনিক্যাল এইডস ছাড়া, কোনো রকম টেকনিক্যাল সাহায্য ছাড়া একটা ফরেস্ট ক্রিয়েট করেছে। তাহলে এই গল্প কিন্তু আমাদের শেখায় যে এই যে আমরা এক্সকিউজ দিই যে না এটা নেই, এটা আমার কি করে করব, এটা থাকলে এটা আমি এটা করতে পারতাম, সেই এক্সকিউজগুলো কিন্তু শুধুই এক্সকিউজ। আমরা চাইলে একা আমরা যে কোনোভাবে পরিশ্রমের মাধ্যমে সব কিছুই অ্যাচিভ করতে পারি। সো মাই ডিয়ার স্টুডেন্ট, এখানেই আমাদের শেষ হলো আমাদের আজকের ক্লাস। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও। এবং তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো ম্যাম আপনার নাম কি, তো আমার নাম লাস্টে একদম বলে দিচ্ছি, আমার নাম রিয়া, আমি তোমাদের রিয়া ম্যাম, এবং আমি চলে আসবো নেক্সট আরেকটা স্টোরি বা টেক্সট বা যা আছে তোমাদের সেটা নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। দেখা হচ্ছে, চলো, থ্যাংক ইউ, টেক কেয়ার অ্যান্ড টাটা।